আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান খানম, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। বরাবরের মতো আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের ক্লাস নিয়ে। আমি আজকে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা, কলম এবং বই নিয়ে বসো এবং ক্লাসের পড়াগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে আমি গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশের মানচিত্র আর পড়েছিলাম বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র নিয়ে। তোমাদের দেখো, বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, এটা হচ্ছে নবম অধ্যায়ের পার্ট 2, বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, এবং বইয়ে 52 পৃষ্ঠা বের করো। তোমাদের বইয়ে 52 পৃষ্ঠা বের করো। আমরা গত ক্লাসে জেনেছিলাম রাজনৈতিক মানচিত্র কি। ঠিক আছে, যে মানচিত্রে প্রতিবেশী দেশ এবং সীমানা দেখানো হয় তাই হচ্ছে রাজনৈতিক মানচিত্র। আজকে আমরা পড়ব বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র নিয়ে। প্রাকৃতিক মানচিত্র নিয়ে যখন আমরা রাজনৈতিক মানচিত্র পড়েছি তখন ছিল প্রতিবেশী দেশগুলো এখানে দেখানো ছিল। এটা হচ্ছে একটা বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। তার এখন আজকে কিন্তু প্রতিবেশী দেশগুলো দেখানো হয় না, শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ভাগটা দেখানো হয়েছে। তাহলে প্রাকৃতিক মানচিত্র কি? যে মানচিত্রে পাহাড়, নদী দেখানো হয়, নদ নদী দেখানো হয় তাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। তাহলে প্রাকৃতিক মানচিত্র কি? মানচিত্র, যে মানচিত্রে পাহাড় ও নদ নদী দেখানো হয় তাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। যে মানচিত্রে পাহাড় ও নদ নদী দেখানো তাই প্রাকৃতিক মানচিত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা রাজনৈতিক মানচিত্র এবং প্রাকৃতিক মানচিত্রের পার্থক্য বুঝলাম। বাংলাদেশ, এটা হচ্ছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা মানচিত্র এঁকে রেখেছি, আর তোমাদের বইয়ের মধ্যেও মানচিত্র দেওয়া আছে। দেখো, তোমরা 52 পৃষ্ঠায় দেখো, এখানে একটা প্রাকৃতিক মানচিত্র দেওয়া আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এর আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তন কত? 1,47,570। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ এলাকায় কি সমতল। সমতল মানে হচ্ছে যেখানে কোথাও উঁচু নিচু নয়, অধিকাংশ এলাকায় সমান। এখানে ধান, পাট, আখ এরকম অনেক শস্য জন্মে। দেখো, এই সমতল এলাকাটা তোমাদের বইয়ে সবুজ রং, গাঢ় সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। দেখো,
এই যে সবুজ রংটা দেওয়া হয়েছে গাঢ়, এটাই হচ্ছে সমতল এলাকা বাংলাদেশের। আর এরপরে আছে পাহাড়ি এলাকাগুলো, নানা রং দিয়ে দেয়। পাহাড়ি এলাকাগুলো বিভিন্ন রঙে করা হয়েছে। এখানে নিচু পাহাড়ি এলাকা, নিচু পাহাড়ি এলাকাগুলো হালকা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। নিচু পাহাড়ি এলাকা আছে রাজশাহী এবং রংপুর। রাজশাহী এবং রংপুর আমরা গত ক্লাসে মানচিত্র বিভাগগুলো চিহ্নিত করেছিলাম, তাই আজকে আমাদের পড়তে সুবিধা হবে অনেক। আমাদের নিচু পাহাড়ি এলাকা হচ্ছে, দেখো তোমরা রংপুর বিভাগে আছে এবং রাজশাহী বিভাগে আছে, এবং বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহের কিছু অংশ জুড়েও কি নিচু পাহাড়ি এলাকা আছে। এরপরে আমরা যাব, দেখো তোমরা দেখো আরেকটা হচ্ছে উঁচু পাহাড়ি এলাকা। কোথায় উঁচু পাহাড়ি এলাকা বলতে, উঁচু পাহাড়ি এলাকা আছে আমাদের কোথায়, দেখো চট্টগ্রাম এবং সিলেট। এখানে কি ছিল আমাদের বিভাগে, সিলেট। সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের অনেকটা অংশ জুড়ে উঁচু পাহাড়ি এলাকা দেখানো হয়েছে। তাহলে আমরা জানলাম এখানে কি মানচিত্র থেকে উঁচু পাহাড়ি এলাকা কোথায়, নিচু পাহাড়ি এলাকা কোথায়, এবং সমতল ভূমি কতটুকু। লিখে দিচ্ছে তোমাদের, সমতল ভূমি উঁচু পাহাড়ি এলাকা হচ্ছে উঁচু পাহাড় কোথায়, চট্টগ্রাম আর সিলেট। যা তোমাদের বইয়ে কমলা রং করা হয়েছে। চট্টগ্রাম আর সিলেটের হচ্ছে উঁচু পাহাড়ি এলাকা, আর নিচু পাহাড়ি এলাকা হচ্ছে নিচু পাহাড় রংপুর, রংপুর রাজশাহীর অধিকাংশ এলাকা, রাজশাহী আর ঢাকা ও ময়মনসিংহের কিছু অংশ। ঢাকা ও ময়মনসিংহের কিছু অংশ জুড়ে আছে নিচু পাহাড়ি এলাকা। এখন আমরা দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে বরেন্দ্রভূমি, মধুপুর গড় আর লালমাই পাহাড়। তাহলে বরেন্দ্রভূমি কি মানচিত্রে, বরেন্দ্রভূমি অধিকাংশ হচ্ছে রাজশাহী এলাকায় পড়েছে। রন্ধ্রভূমি হচ্ছে সমতল, অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশে বরেন্দ্রভূমি, যা সমতল স্থান। এখানে ধান, পাট, গম, আখ এরকম অনেক ফসল উৎপন্ন হয়, তা হচ্ছে আমাদের বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি আমাদের রাজশাহী, বরেন্দ্রভূমি রাজশাহী। এরপর দেখো আমাদের একটু দেওয়া আছে বনভূমি নিয়ে, বরেন্দ্রভূমি, তারপরে ভূমি নিয়ে আছে, তারপর মধুপুর গড়। মধুপুরের গড় এর নাম আমরা সকলেই শুনেছি। ঢাকা ও রাজশাহী সহ কিছু স্থান জুড়ে আছে মধুপুর গড়। মধুপুর গড় গজার ও শালবন রয়েছে। মধুপুর গড়ে গজার ও শালবন রয়েছে। এগুলো থেকে আমরা কি পাই, গজার ও শালবন থেকে আমরা কাঠ পাই। মধুপুর গড় কোথায়, ঢাকা ও রাজশাহী
দেখো তোমাদের বইয়ে দেখানো হচ্ছে ঢাকা, রাজশাহী কিছু অংশ জুড়ে আছে মধুপুর গড়। এখানে কি জন্মে? শাল, শাল ও গজারি বন রয়েছে, শাল ও গজারি বন রয়েছে। এরপরে আমরা যাই লালমাই পাহাড়। লালমাই পাহাড় হচ্ছে উঁচু পাহাড়ি স্থানগুলোকে বলা হয় লালমাই পাহাড়। সে উঁচু পাহাড়ি স্থানগুলো হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড় আমাদের কোথায় অবস্থিত? চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অংশ জুড়ে আছে লালমাই পাহাড়। চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশ জুড়ে আমাদের লালমাই পাহাড়। তোমরা যদি গত ক্লাসের বিভাগগুলো ঠিক মতো পড়ে থাকো তাহলে দেখবে, দেখো আমাদের সব বিভাগে পাহাড় আছে, পাহাড় কিন্তু নাই। দুইটা বিভাগে পাহাড় নাই, 6টা বিভাগে পাহাড় আছে। কোন 2টা বিভাগে পাহাড় নাই? দেখো তো, খুলনা, দেখো খুলনা আর হচ্ছে বরিশাল বিভাগে কোনো পাহাড় নাই। তাহলে যদি তোমাদেরকে বলা হয় কোন বিভাগে পাহাড় নাই, তাহলে খুলনা এবং বরিশাল বিভাগ হবে। তোমরা মানচিত্রে একটু খেয়াল করে দেখবে, তোমাদের মানচিত্রে দেখো, বইয়ের মধ্যে মানচিত্রটা দেওয়া আছে এখানে। এখানে দেখো, এখানে মানচিত্র থেকেই তোমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়তে পারবে দেখে দেখে। তাহলে আমরা জানলাম বাংলাদেশের পাহাড়গুলা কোথায় কোথায় সমতল ভূমি এবং কোথায় কি কি ফসল জন্মে। এখন আমরা যাব খনিজ সম্পদ নিয়ে একটু আলোচনা করব। তোমাদের খনিজ সম্পদ কি? আমরা কি জানি খনিজ সম্পদ কি? খনিজ সম্পদ এখন আমরা কি, এখন আমরা আলোচনা করব খনিজ সম্পদ নিয়ে। খনিজ সম্পদ, তাহলে খনিজ সম্পদটা কি? খনিজ সম্পদ হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের মাটি খুঁড়ে যে সম্পদটা আহরণ করা হয় সেটা হচ্ছে খনিজ সম্পদ। এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে মাটি খুঁড়ে সেই সম্পদ আহরণ করা হয়। খনিজ সম্পদ আমরা কি পাই ভূপৃষ্ঠের অভ্যন্তরে মাটি খুঁড়ে? আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস আমাদের, আমরা কি করি? প্রাকৃতিক গ্যাস আহরণ করে কি করি? প্রাকৃতিক গ্যাস আমাদের রান্না বান্না জ্বালানির কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন কলকারখানায় জ্বালানির কাজে ব্যবহার করা হয়। আবার দেখো, আবার আমরা প্রাকৃতিক গ্যাসে আরো কিছু ব্যবহার আছে যা আমরা দেখো চলতে ফিরতে দেখতে পাই। দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো এই যে এই যানটিকে তোমরা রাস্তায় দেখেছো, তাই না? এটাকে কি বলে? এটাকে বলে সিএনজি। আমরা কি বলে থাকি এটাকে? সিএনজি চালিত অটো রিকশা। এটাকে আমরা কি বলে থাকি? সিএনজি চালিত অটো রিকশা। এটা প্রাকৃতিক গ্যাসের সাহায্যে চলে। তাহলে আমাদের প্রধান খনিজ সম্পদ কি? আমাদের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়া প্রাকৃতিক গ্যাসের কি কি কাজ আছে? প্রাকৃতিক গ্যাসের রান্না বান্না, কলকারখানার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়াও আরো ব্যবহার করা হয়। আরো কিছু খনিজ সম্পদ আমাদের আছে, তা হচ্ছে কয়লা। তোমরা কয়লার খনির নাম শুনেছ? তার চুনাপাথর, চীনামাটি, তারপর সিলিকা বালি, কঠিন শিলা। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ।
তাহলে আমরা বাংলাদেশের প্রধান প্রধান খনিজগুলো কি কি সম্পদগুলো কি পাইলাম? প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, সিলিকা বালু, কঠিন শিলা। কঠিন শিলা। আরেকটি বাদ পড়ে গেছে আমাদের চীনামাটি। এগুলো হচ্ছে বাংলাদেশে খনিজ সম্পদ, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমরা এই অধ্যায়ে জানলাম বাংলাদেশের পাহাড় সম্পর্কে, সমতল ভূমি কোথায় সেই সম্পর্কে, আর খনিজ সম্পদ সম্পর্কে। 3 নবম অধ্যায়ের পার্ট 3 বাংলাদেশে নদ নদী। আমরা আলোচনা করব বাংলাদেশে নদ নদী নিয়ে। আমাদের পার্ট 3 হচ্ছে, পার্ট 3 আছে বাংলাদেশের নদী। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আমরা শুনেছি বা আমরা সবাই প্রায় শুনে থাকবো যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। কেন? বাংলাদেশে অনেক নদ নদী আছে, ছোট বড় মিলিয়ে অনেক নদ নদী আছে, তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। এই নদীগুলো দেখো, এই নদীগুলো সাধারণত পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয়ে ঢালুর দিকে যায়। নদীগুলো উঁচু দিক থেকে উৎপত্তি হয়ে ঢালুর দিকে যায়, তাই বাংলাদেশে পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এরকম বাংলাদেশের প্রধান বড় বড় নদী কয়েকটা নাম হচ্ছে, বাংলাদেশে অনেক নদ নদী আছে, তার মধ্যে বড় বড় নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। তোমাদের বইয়ে 5টি বড় নদী দেখানো হয়েছে মানচিত্রে। এগুলা পাহাড় থেকে উৎপত্তি হয়ে, বিভিন্ন পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয়ে ঢালুর দিকে বাংলাদেশ দিকে বয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এখন আমরা বাংলাদেশের নদীগুলো, এই বড় নদীগুলো বাংলাদেশে, আমরা গত ক্লাসে পড়েছিলাম বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণে, এই যে এখানে বাংলাদেশের দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে আমরা একটু দেখি আমাদের বড় নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি আমাদের বাংলাদেশের 3 দিক দিয়ে কি ভারত, আর একদিকে শুধু মায়ানমার। আমরা গত ক্লাসে এটা পড়েছি। তাহলে 3 দিক দিয়ে যদি আমাদের ভারত হয়, তাহলে অবশ্যই বেশিরভাগ নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে আমাদের প্রথমে আমরা যাই পদ্মা নদী দেখি আমরা মানচিত্রে। পদ্মা নদী আমরা জানি, গত ক্লাসে যে আমরা পড়েছিলাম, পদ্মা নদী রাজশাহী বিভাগের ভিতর দিয়ে ভারতের এখানে তো ভারত, এই বাংলাদেশের পশ্চিমে কি ভারত, ভারতের হিমালয় পর্বত থেকে পদ্মা নদী উৎপত্তি হয়েছে। তা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে। এরপরে
তাহলে পদ্মা নদী কোন বিভাগের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? রাজশাহী বিভাগের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরে দেখি আমরা মেঘনা। মেঘনা বাংলাদেশের আরেকটি বড় নদী হচ্ছে মেঘনা, যা ভারতে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং তার সিলেট বিভাগের ভিতর দিয়ে, এখানে কি আমাদের মানচিত্রে কি সিলেট বিভাগের ভিতর দিয়ে সিলেট বিভাগের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে দেখো, এই সিলেট বিভাগের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। আমরা ময়মনসিংহে বাস করে আমাদের ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমরা সবাই পরিচিত, তাই না? ব্রহ্মপুত্রটা ব্রহ্মপুত্র নদীও ভারতে মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে এটা হচ্ছে এখানে কি আমাদের ভারত, তাই না? এখানে মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে, রংপুরের কুড়িগ্রামের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে বাংলাদেশে প্রবেশ করে এই নদীটা আবার দুই ভাগ হয়ে গিয়েছে ভূমিকম্পের জন্য। দুই ভাগ হয়ে একটা ভাগ পুরাতন, দেখো এটাকে বলে পুরাতন ব্রহ্মপুত্র, যা ময়মনসিংহের পাশ দিয়ে গেছে। আরেকটা দেখো, এই আরেকটা ভাগ দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। আর এটার নামই হচ্ছে আমাদের যমুনা নদী। তাহলে ব্রহ্মপুত্র নদী দুই ভাগ হয়ে একটার নাম হচ্ছে যমুনা নদী, আরেকটির নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। আর কি আছে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র। আর আমরা বড় নদীর মধ্যে আমাদের বয়ে আছে আরেকটা নদী আছে কর্ণফুলী। আর এই কর্ণফুলী নদী শুধু আমাদের এসেছে কোথায়? মায়ানমার থেকে। আমরা জানি এখানে মায়ানমার বাংলাদেশের পূর্ব দিকে হচ্ছে মায়ানমার কিছু অংশ জুড়ে। মায়ানমারের মিজোরাম রাজ্য থেকে এই কর্ণফুলী নদী এসেছে। আমাদের কর্ণফুলী মিজোরাম পাহাড় থেকে এসে, দেখো মিজোরাম পাহাড় থেকে এসে এই যে এই দিক দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখন আমরা বাংলাদেশে কোন বিভাগ দিয়ে কোন নদীগুলো আসলে বড়গুলো দেখতে পারলাম। এখন আর কর্ণফুলী নদী চট্টগ্রাম বিভাগ দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর অন্য নদীগুলো দেখো কিভাবে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পদ্মা নদী রাজশাহী বিভাগের ভিতর দিয়ে প্রবেশ করেছে। আর এখানে দেখো ব্রহ্মপুত্র যখন দুই ভাগ হয়ে একটা পুরাতন ব্রহ্মপুত্র, একটা যমুনা নদী দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এখানে রাজবাড়ী জেলায় এসে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। আমাদের রাজবাড়ী জেলায় এসে যমুনায় কি করছে? পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। আর এই মিলিত স্রোত দ্বারা পদ্মার নাম নিয়ে প্রবাহিত হচ্ছে, দেখো। আর এইদিকে মেঘনা নদী সিলেট বিভাগের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এখানে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ভৈরব বাজারে মিলিত হয়েছে। এই ভৈরব বাজারে মেঘনা আর ব্রহ্মপুত্র মিলিত হয়ে আবার মেঘনা নাম দিয়ে প্রবাহিত হয়েছে। মেঘনা নাম দিয়ে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে এই যে দেখো চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে। এই চাঁদপুরে
চাঁদপুরের পদ্মা পদ্মার সাথে মিলিত হয়েছে, এবং এই দুই নদী মেঘনা আর পদ্মা, এই দুই নদীর মিলিত ধারার নাম হয়েছে আবার কি মেঘনা। আর মেঘনা নাম নিয়ে এই যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই যে আমরা দেখলাম আমাদের 5টি বড় নদী কিভাবে একটি আরেকটির সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে নদীগুলো কি মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে বাংলাদেশের নদীগুলো মিলিত হয়ে কোথায় পতিত হয়? বঙ্গোপসাগরে। অসংখ্য নদী আছে বলেই কি বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। এই নদীগুলো বন্যার সময় কি করে? পলিমাটি বহন করে নিয়ে আসে। এই পলিমাটি বহন করে নিয়ে আসে। এই পলিমাটি কি? পলিমাটির জন্য বাংলাদেশ অনেক উর্বর এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। পলিমাটিটা হচ্ছে এক ধরনের কাদা। পলিমাটি কি? এক ধরনের কাদা। এর জন্যই বাংলাদেশের মাটি অনেক উর্বর। তাহলে আমরা এই অধ্যায়ে কি জানলাম? বাংলাদেশের নদী সম্পর্কে জানলাম, এবং প্রধান নদীগুলো, 5টি প্রধান নদী কিভাবে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এবং একটি আরেকটির সাথে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের পরীক্ষায় আসে এরকম কিছু কমন উপযোগী প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায় থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমাদের পরীক্ষায় আসে শূন্যস্থান পূরণ করো। আমাদের পরীক্ষায় আসে না শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। আমরা এইমাত্র পড়েছি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ দেশ। এখানে কি হবে তোমরা একটু লিখে ফেলো, আর তারপরে আমার সাথে মিলিয়ে নাও। এরপরে আছে পলিমাটি এক ধরনের দেশ। গতে আছে আমাদের দেশের মাটি অনেক। এখানে কি হবে তোমরা লিখে ফেলো, তারপরে আমি লিখে দিচ্ছি, তা আবার মিলিয়ে নিবা। বাংলাদেশের আয়তন বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? মাত্রই আমরা পড়েছি। বাংলাদেশকে বলা হয় দেশ। বাংলাদেশকে বলা হয় দেশ। কি দেশ বলা হয়? তোমরা এখন একটু মিলিয়ে নাও। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। পলিমাটি এক ধরনের কাদা। এই মাত্র আমরা জানি পড়েছি এখান থেকে কাদা। পলিমাটি এক ধরনের কাদা। আমাদের দেশের মাটি অনেক কি উর্বর, তাই অনেক ফসল উৎপন্ন হয়। আমাদের দেশের মাটি অনেক উর্বর। এরপরে আছে বাংলাদেশের আয়তন। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের উম্মতে আছে বাংলাদেশকে বলা হয় কি দেশ? বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সবাই এই প্রশ্নগুলা পেরেছ, শূন্যস্থান পূরণ করতে পেরেছ। এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রাকৃতিক মানচিত্র বলতে কি বুঝো? আমরা পড়েছি প্রাকৃতিক মানচিত্র বলতে কি বুঝি? যে মানচিত্রে আমি আগেই লিখে দিয়েছিলাম তোমাদের, যে মানচিত্রে পাহাড় ও নদ নদী দেখানো হয় তাই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। এরপরে আমাদের প্রশ্ন আছে
বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? আমি তোমাদের মানচিত্রে সুন্দর করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে। অবশ্যই বঙ্গোপসাগরে। এরপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম লিখো। এই যে বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আর কর্ণফুলী। এই হচ্ছে বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম। কোন বিভাগে, এরপরে প্রশ্ন হচ্ছে কোন বিভাগে কোনো পাহাড় নেই? কোন বিভাগে কোনো পাহাড় নেই? বলো তো কোন বিভাগে কোনো পাহাড় নেই? আমি বলেছি তোমাদের হচ্ছে খুলনা, খুলনা আর বরিশাল। খুলনা আর বরিশাল বিভাগে কোনো পাহাড় নেই। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের বন্যার সময় নদী থেকে আসা এক ধরনের মাটি আমাদের জমিকে উর্বর করে, এটি কি নামে পরিচিত? এটি কি নামে পরিচিত? নিশ্চয়ই পলি মাটি। পলি মাটি, এই মাটিটা কি বলে? পলি মাটি। তোমরা প্রশ্নগুলার উত্তর দিতে পেরেছ। এখন আমরা কিছু বাড়ির কাজ দিব। হ্যাঁ, তোমরা একটু খাতায় লিখে নাও। আজকে বাড়ির কাজ কি হবে তোমাদের? খাতায় লিখে নাও। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? এটি কি কাজে ব্যবহৃত হয়? কি কাজে কি কাজে ব্যবহৃত হয়? উক্ত সম্পত্তি ছাড়া আরো 4টি খনিজ সম্পদের নাম লেখো। উক্ত সম্পত্তি ছাড়া আরো 4টি খনিজ সম্পদের নাম লিখো। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? এটি কি কাজে ব্যবহৃত? উক্ত সম্পত্তি ছাড়া আর 4টি খনিজ সম্পদের নাম লিখো। বাংলাদেশকে নদীমাতৃক 2 নাম্বার হবে। বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয় কেন? বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? নদ নদীর উপকারিতা
বাক্যে লিখো। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? নদ নদীর উপকারিতা 3টি বাক্যে লিখো। তাহলে এই দুইটা প্রশ্নই তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে প্রশ্নগুলো। আজকে এই পর্যন্ত, আগামী কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।